আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাই, আমি আমার মায়ের একমাত্র ছেলে। আমার কিছু হলে আমার আম্মু আব্বু শেষ হয়ে যাবে। তুই তার থেকে ভালো আমার কাছ থেকে কিছু টাকা লাগলে বল, আমি দিয়ে দিচ্ছি। তাও তুই পিস্তলটা আমার কাছ থেকে সরা ভাই। পিস্তল আমি নামিয়ে নেবো, বাট কাপড়গুলো পরে নে। তুই তাহলে তোকে ছেড়ে দেবো। ভাই, পরে আপনারা বিপদে পড়বেন। আমি কি সেটা তুমি জানো না? আমার আব্বু মনে হয় এতক্ষণে পুলিশকে জানিয়ে দিছে। চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। তোর সাথে অনেক ভালো ব্যবহার করেছি, আর পারছি না। রাগ উঠলে পিস্তল থেকে বুলেট বের হয়ে যাবে। থাক ভাই, আপনার মাথা ঠান্ডা রাখেন, আমি পড়ে নিচ্ছি বলে ছোট বাচ্চাদের মতো করে চুপচাপ পড়ে নিলাম। আমার সাথে আসে। আর একটা কথা, যখন যা বলবো তাই করবা, আর না হয় সাথে সাথে তুই শেষ। আমি কেন? আমার বাপও করবে। ভাই, তুই পিস্তলটা আমার সামনে থেকে সরাও ভাই। তোর বাপ করতে হবে না, শুধু তুই করলে হবে। বলে ছেলেটার সাথে আমি যেতে থাকলাম। ছেলেটা আমাকে একটা গাড়িতে তুলে, গাড়ির ভিতরে আরও 2টা ছেলে ছিল। আমাকে 2টা ছেলে মাঝখানে বসালে, আর গাড়ি চলতে থাকলে হঠাৎ করে একটা কাজী অফিসের সামনে গাড়ি থামালে, আমাকে নামানো হলে আর কাজী অফিসের ভিতরে ঢুকলে দেখলাম একটা মেয়ে বসে আছে পর্দাশীল করে। আমি বললাম, এই মেয়ে কে, আর আমাকে এখানে কেন আনছেন? আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতাও নাই। ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন। তোকে না বললাম চুপ থাকতে? এখানে বস, আর কাজী সাহেব যা বলে তাই করবি তুই, আর না হলে। ওকে ভাই, তাই করবো। কাজী সাহেব বিসমিল্লাহ রহমান রাহিম বলে শুরু করলে। আমার নাম, বাবার নাম জানতে চাইলে আমি আমার নাম আর আব্বুর নাম বললাম। তারপরে মেয়ের নাম, মেয়ের বাবার নাম জানতে চাইলে মেয়ের নাম আরিশা, বাবার নাম বলে। মেয়ের নাম শুনে একটু অবাক হলাম, আর একটু ভালো করে তাকিয়ে দেখি, আরে এই মেয়ে তো সকালে ভার্সিটির মেয়েটা। একটু রাগ হলে কাজী সাহেব আমাদের বিয়েটা শেষ করে আর আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করলো যাতে আমরা সুখে থাকতে পারি। পিছন থেকে আমাকে একজন ধাক্কা মেরে ইশারা করলো যে আমি মোনাজাত নিতে, কি আর করা, বাধ্য ছেলের মতো মোনাজাত নিতে হলো। কাজী সাহেব মোনাজাত শেষ করে পিছন থেকে একটা ছেলে মিষ্টি নিয়ে এসে সবাইকে দিল, আর কাজী সাহেবকে 5,000 টাকা দিয়ে আমরা বাহিরে চলে আসলাম। আমাকে গাড়িতে তোলা হলে আমার পাশে আরিশা বসলে, তারপরে একে একে করে 3জন উঠলে, গাড়ি একটা বাড়ির সামনে থামালে, আমাকে একটা রুমে ঢুকালে। বাট আমার আর ভালো লাগছে না। এই মেয়ে আরিশা আমার জীবনটাকে উলটপালট করে দিচ্ছে, আর ওইদিকে মনে হয় আমার আব্বু আম্মু আমাকে খুঁজে না পেয়ে কী অবস্থা আছে আল্লাহই জানে। এর মধ্যে আরিশা আসলো। কি ভাবছেন আপনি? আমার রাগে শরীরটা টকবক করছে। আমি বললাম, আপনি জানেন আমার কত বড় ক্ষতি করছেন? আমার জীবনটা শেষ করে দিচ্ছেন। কি করছি আমি? আপনার কথাটা শুনলে আমার রাগ উঠে যায়। এইভাবে কেউ কাউকে জোর করে বিয়ে করে? আমার ফোনটা তাড়াতাড়ি এনে দেন। আম্মু আব্বু আমাকে না পেয়ে হয়তো পুলিশকে জানিয়েছে। প্লিজ এনে দেন ফোনটা। এই নেন আপনার ফোন। রাগে বসে গিয়ে আরিশাকে একটা থাপ্পড় মেরে বসি, আর বলি, আমার কাছে থেকে দূরে থাকেন। জান দেখলাম আব্বু অনেক কল দিচ্ছে। আরিশা গালে হাত দিয়ে চুপ করে বিছানায় একপাশে বসে পড়ে। আব্বুকে ফোন দেই। আদি তুই কই চলে গেলি? তোকে কতগুলো কল দিয়েছি, কই আছোস বাবা? আমাকে বল, আমি আসছি, পুলিশকে জানিয়েছি। আব্বু ফোনটা সাইলেন্ট ছিল। আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আছি, কালকে আসমো। আব্বু টেনশন করে না। আব্বু আর আম্মুকে বলে আমি কল দিছি, রাখি, ঘুমাবো বলে রেখে দিলাম। আমি খাটের কাছে গেলাম, তখন আরিশা। সরি, আসলে আমি। থামিয়ে দিলাম আর বললাম, আপনি আর কোনো কথা বলবেন না, যান ওই পাশে গিয়ে ঘুমান আপনি। আমি একটা বালিশ আর একটা কোলবালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। টেনশনে আমার ঘুম আসে না। আর ওইদিকে যাকে বিয়ে করলাম তাকে এখন দেখি নাই। মেঘকন্যাকে আমি কি বলবো যদি সে আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে যে তাকে বিয়ে করতে? আল্লাহই ভালো জানে। ভোরবেলা আমি এখান থেকে পালামো, এইসব চিন্তা করতে করতে আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভেঙে দেখলাম মেয়েটা আমার বুকে ঘুমিয়ে আছে, আর তার চুলগুলো তার মুখটা ঢেকে রাখছে। আমি আস্তে করে তার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিলাম, আর তাকে দেখে তো আমি অবাক হলাম, কারণ এত সুন্দর এত মায়াবী চেহারা একটা মেয়েকে আমি বিয়ে করেছি, তার দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগছে। আমি ফোনটা বের করে কয়েকটা পিক তুলে রাখলাম। আস্তে করে তাকে একপাশে রেখে ফোনটা নিয়ে আমি বাথরুমে গেলাম। গিয়ে মেঘকন্যাকে কল দিলাম, বাট কল ঢুকলো কিন্তু রিসিভ হচ্ছে না। আবার দিলাম, তাও হচ্ছে না। বাথরুম থেকে বের হয়ে আবার দিলাম, বাট দেখলাম বিছানা বালিশের নিচে কাঁপছে, মনে হয় আরিশা ফোন হবে। আমি গিয়ে বালিশের নিচে থেকে ফোনটা বের করে দেখি, এ কি, এ তো আমার নাম্বার। আবার দিলাম কল, শিওর হবার জন্য, হয়তো ঘুমের ঘরে উল্টাপাল্টা দেখছি তাই কল দিলাম। ঠিকই তো, তার মানে আমার সাথে মেঘকন্যা গেম খেলছে। আরিশা মেঘকন্যা, ওকে।
আমি ফোনটা রেখে আরিশাকে নিচে থেকে উপরে তুলে দিলাম আর আমি বারান্দায় চলে আসলাম। কিছুক্ষণ পরে আরিশার ঘুম ভাঙে আর আমাকে না দেখতে পেয়ে সে বাথরুমে চলে গেলে ওইখানে না দেখে এইবার সে জোরে জোরে কাঁদতে থাকলে আমার নাম নিয়ে আমি বারান্দা থেকে দৌড়ে তার সামনে আসলাম। সে আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরলো আর বলে, কই চলে গেছিলা তুমি? আমি তো বারান্দায় ছিলাম, বারান্দাটা অনেক সুন্দর। আমি মনে করছি তুমি আমাকে ছেড়ে চলে গেছো। চলে যেতাম, বাট বাট কি? আমাকে এইভাবে ধরে এনে কেন বিয়ে করলে? এই ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তোমাকে যদি বিয়ে না করতাম তাহলে গতকাল রাতে আমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যেত। আমি পালিয়ে চলে এসেছি। এটা আমার একটা ফ্রেন্ডের বাসা, আর তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই তোমাকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি। ফ্রেন্ডের হেল্প করেছে বলে আমি তোমাকে বিয়ে করতে পারছি। সরি। বুঝছি, বাট তোমাকে আমি কি নামে ডাকবো? কেন আরিশা বলে ডাকবা? ওকে তুই ডাকমু। এখন কি করবা তুমি? আমি তো বাসায় এখন জানাই নাই যে আমি বিয়ে করে ফেলাইছি। তোমাকে বাসায়ও নিয়ে যেতে পারবো না আমি। সমস্যা নাই, আমি না হয় এখানে থাকবো, আর তুমি তোমার বাসার লোকদের রাজি করাও, তারপরে না হয় আমাকে নিয়ে যেও এখান থেকে। না, তোমাকে এখান থেকে আমি নিয়ে যাবো। আমার এক বেস্ট ফ্রেন্ড বাসা, তুমি ওইখানে সেফ থাকবা আরিশা, আর আমি খুব তাড়াতাড়ি করে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাবো। ওকে, তুমি যা ভালো মনে করো। আর তোমাদের পরিবারে কে কে আছে? বাসায় আব্বু আম্মু আছে, আর কেউ নাই। আব্বু ব্যবসার কাজে বেশিরভাগ বিদেশে থাকে, আম্মু থাকে আর আমাদের ম্যানেজারের ছেলের সাথে বিয়ে দিতে চাইছিল, তাই বাসা থেকে পালাইছি। আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে আমাকে কি করে তুমি চিনো? আমি কিন্তু তোমাকে কখনো দেখি নাই, শুধু তোমাকে একটা ছবি দেখছি আর তোমাদের পরিবার সম্পর্কে কিছু জেনেছি। ওকে আচ্ছা, পরে সব শুনবো। এখন চলো তোমার কাপড় গুছিয়ে নাও, আর নাস্তা আমরা বাহিরে করবো। বলে আরিশাকে রেডি হতে বললাম। আমি বাহিরে গিয়ে একটা গাড়ি থামালাম। রুমে এসে দেখে আরিশা রেডি। আমি আরিশাকে বললাম, চলো তোমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। তখন আরিশা বলে, ওরা তো রাতে সবাই চলে গেছে আর ওদেরকে ফোন করে বলে দিছি। ওকে এখন চলো। বলে আরিশাকে নিয়ে আমি বাড়ি চলে আসলাম। গাড়িতে উঠে বসে পড়লাম আর বললাম একটা ভালো রেস্টুরেন্টে গাড়িটা থামাতে। গাড়ি একটা রেস্টুরেন্ট থামালে আমরা নাস্তা করে আবার গাড়িতে আসলাম। আর জানাতুলের বাসার সামনে এসে জানাতুলকে কল দিলাম। সে এসে আমাদেরকে বাসায় নিয়ে গেলে আর জানাতুলকে সব বললাম। জানাতুল আমাকে বলে, কোনো চিন্তা করতে হবে না তোর, তুই বাসায় যা আগে। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু সোফায় বসে আছে, আব্বুও। আমি তাদের সামনে দাঁড়ালাম। তখন আম্মু আমাকে দেখে হাউমাউ করে কেঁদে দিলে আমি আম্মুকে সোফায় বসালাম আর আম্মুর পায়ে পড়ে গেলাম আর আম্মুর কাছে ক্ষমা চাইলাম। তখন আম্মু বলে, কি হয়েছে বাবা তোর? তুই ক্ষমা চাস কেন? আমাকে বল তুই। আম্মু গতকাল রাতে আমি বিয়ে করে ফেলাইছি। আমি একটা মেয়েকে পছন্দ করতাম, তাকে বিয়ে করছি। কি? আমাদেরকে একটিবার বলার প্রয়োজন মনে করিস না তুই? না আম্মু, আমাকে ভুল বুঝো না। আসলে কাহিনীটা শুনে কাল সন্ধ্যার সময় সে একটা জায়গায় ডাকছে। আমি যখন যাই তখন সে বলে সে নাকি বাসা থেকে পালাইছে, তাকে নাকি জোর করে তার আব্বু আম্মু বিয়ে দিয়ে দিচ্ছে। সে আমাকে ভালোবাসে বলে সে পালিয়ে চলে এসেছে আমার কাছে, তাই তাকে আমি বিয়ে করে ফেলাইছি। এখন মেয়েটা কোথায়? আরে কি বলে, মেয়ে না বৌমা? বল এখন কই আমার বৌমা? তাকে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় রেখে এসেছি। তোমরা যদি তাকে মেনে না নাও আর যদি অপমান করো সেই ভয় রেখে এসেছি। বিয়ে করার সময় ভয় করে নাই তোর, এখন ভয় করছে? যা গিয়ে নতুন বৌমাকে নিয়ে আয়। আমার বৌমাকে দেখুম, যার জন্য আমার ছেলে আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। ওকে আম্মু। বলে গাড়ি চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম জানাতুলের বাড়িতে। বাসার সামনে গাড়ির হর্ন বাজাতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে জানাতুল আসলো। কি সমস্যা? তুই এইভাবে গাড়ি হর্ন বাজাচ্ছিস কেন? তোমার ফোনটা কোথায়? এই রে, জানি না তো। আচ্ছা, কি জন্য হর্ন বাজাচ্ছিস সেইটা তো বল তুই আগে। বেস্ট, এখন তো আমি আমার বউটাকে নিয়ে যাবো, সেই জন্য আমি আইছি। গুড। আন্টি আঙ্কেল কি জানে এই কথা যে তুই বিয়ে করছস? জি ম্যাডাম জানে। এখন আমার বউকে নিয়ে যাবার অনুমতিটা দেন। ওকে নিয়ে যান, বাট আমাকে আবার ভুলে যাবেন না তো বউয়ের ভালোবাসা পেয়ে? জি না, আপনার কথা আমি কি কখনো ভুলতে পারি? আচ্ছা আমার বন্ধু কই? সেটা একটা জরুরি কাজে সিলেটে গেছে। ওকে, এখন চলো ভিতরে যাই। বলে ভিতরে গেলাম। গিয়ে আরিশাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সাথে সাথে আরিশা ধাক্কা মেরে ফেলায় দেয়। সাথে সাথে পিছনে তাকিয়ে আমাকে দেখে, নিচে থেকে তুলে বলে, তুমি কখন আসলা? নিচে ফেলায় দিয়ে আবার বলা হচ্ছে কখন আসলাম না। সত্যি বলছি, আমি বুঝতে পারি নাই তুমি কখন আসলে। আচ্ছা সরি। ওকে প্লিজ, রাগ করে না। আরিশা ভাবি, এইটা হলো তার ঢং। লাথি মেরে এখান থেকে খেদান। বেশি আদর করলে পরে তুমি পস্তাতে হবে ভাবি। আরিশা বউ আমার, এই সাতচুন্নির কথা কান দিও না, পেতনি একটা। চলো এখানে, আর তোমাকে রাখবো না।
এই পেতনির কাছে। তুমি থাকলে ডাইনি হয়ে যাবা। কুত্তা, বানর, তেলাপোকা, লাল পিঁপড়া, হনুমান আর মনে নাই। আরিশা, এত সুন্দর সুন্দর নামগুলো কার জানে? এই নামগুলো হলে জানাতুলের জামাই নামগুলো কত সুন্দর না? আদির বাচ্চা আদি, তুই কথা বল, তোর খবর আছে বলে দিলাম। শয়তানের হাড্ডি কোথাকার। ওকে, ওই চলে যাচ্ছি। আরিশা চলো, তোমার কাপড়গুলো কোথায়? কেন, কোথায় নিয়ে যাবে তুমি? কেন, আমার সাথে যেতে কি তোমার আপত্তি আছে? তোমার সাথে আমি মরতেও রাজি আছি। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলে তোমাকে বিয়ে করছি। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। এই দেখো পেতনি, আমার সুইট বউয়ের কাছে থেকে কিন্তু শিখো। ফাইসাস একটা সরল সোজা বোকা বউ। আমার মতো একটা পড়লে হয়তো তোর জীবনটা তামা তামা বানিয়ে ছেড়ে দিত জুতা। জানি তো তুই আমার বন্ধু, জীবনটা শেষ করে দিছস। চল বউ, বলে আরিশাকে নিয়ে জানাতুলের কাছে থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। আরিশাকে গাড়িতে তুলে আমি গাড়ি চালাতে থাকলাম। কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম। আরিশাকে গাড়ি থেকে নামালাম। এখানে কেন আনছো? আর এইটা কার বাসা আদি? কেন, আমাদের বাসার ভিতরে আব্বু আম্মু আর আমার ছোট বোন মারিয়া আছে। চলো ভিতরে যাই।